দর্শক সবাইকে স্বাগত এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, নিয়ত পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাজনীতির গতিপথও বদলাচ্ছে প্রতিদিন। ছাত্রদের নেতৃত্বে শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক শক্তির। আর কাল দীর্ঘদিন পর হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এটাকে অনেকেই বলছেন বিএনপির নির্বাচনমুখী যাত্রা। এই দুটি বিষয় ছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ২১-এর বইমেলা নিয়েও আমরা কথা বলবো আজকের এই সময়। আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমি ডান পাশ থেকে পরিচয় করে দিচ্ছি। আছেন ব্যারিস্টার ফারাহ খান, সদস্য সচিব সিরাজুল আলম খান ফাউন্ডেশন, এবং আমার বাম পাশে আছেন শুরুতে নবনিযুক্ত প্রেস মিনিস্টার বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের আকবর হোসেন, এবং তারপরে আছেন সাহিদ বারী, প্রকাশক, সূচিপত্র প্রকাশনী। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি ফারাহ খান, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আজকে ছাত্রদের একটা ছাত্র সংগঠনের আজকে আত্মপ্রকাশ ঘটলো। সেখানে আমরা দেখলাম যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলো, কিছু ছাত্রীকেও লাঞ্ছিত হবার ঘটনা দেখছি, এবং আমরা শুনছি যে বৈষম্য বিরোধী ছাত্র তারা, কিন্তু তাদের মধ্যে বৈষম্যের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা ঠিক সেইভাবে গুরুত্ব দিয়ে তাদের কমিটিতে রাখেনি। তা আপনি এই যে তাদের শুরুতেই যে পথ চলার যে হোঁচট খেলো, এটার বিষয়টাকে কীভাবে দেখছেন? প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমার যে সহ আলোচক যারা আছেন, বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আছেন, আপনাদের সকলের প্রতিও ধন্যবাদ দিয়ে আমি প্রোগ্রামটি শুরু করছি, এবং দর্শকদের প্রতি আপনারা এই রাতের বেলা আমাদের প্রোগ্রামটি দেখছেন সেই কারণে শুভকামনা। তো আমি আপনি যে প্রশ্নটি করলেন সেটি খুবই একটি যৌক্তিক প্রশ্ন, যে প্রথমে একটি যদি ধাক্কা খায় তাহলে এই জায়গাটি আসলে কিভাবে তারা মোকাবেলা করবে বা বিষয়টি কিভাবে করে দেখবে। সো এখন আসলে এদের তো বয়সটা কম, এরা তো রাজনীতির মাঠ থেকে আসেনি বা রাজনীতিটা ওভাবে করেনি। সো এই বাংলাদেশে আমরা দেখেছি যে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে কিনা 17 বছর এই বাংলাদেশকে মানে একটি ভয়াবহ রাষ্ট্রে পরিণত করেছিল, সেই জায়গাটি থেকে আমরা এখন মুক্ত হয়েছি আমাদের এই ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে। তো এখন আসলে হঠাৎ করেই তো তাদের তো আসলে কোনো প্রি প্ল্যান্ড বা কোনো প্রোগ্রাম ওরকম ছিল না যে তারা একটা দল করবে বা কিছু। সো ইট উইল টেক সাম টাইম। হ্যাঁ, সো এইটাকে আমি খুব বড় করে দেখছি না, বাট অবশ্যই যে কোনো খারাপ কিছুই তো শুনতে খারাপ লাগে, বাট সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে যাত্রা তাদের শুরু। পদের একটু লোভ থাকবে, বয়সের জন্য কিছু ডিসিশন ভুল হবে, এই সকল কিছু মিলেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। কারণ তাদেরকে আমাদের সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত। কারণ এই 15 বছরে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু আন্দোলন করেছে, তারা আন্দোলন করে মানে অনেক কিছু এগিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি ছক্কাটা কিন্তু মেরেছে আমাদের এই ছাত্ররা। তারা কিন্তু জায়গাটা তৈরি, আমাদের রাজনীতিবিদরা জায়গাটা তৈরি করে দিয়েছে, কিন্তু ছাত্ররা কিন্তু সেই জিনিসটাকে একদম মানে শেষ জায়গাটায় লক্ষ্যে চূড়ান্ত বিজয় তাদের হাত দিয়ে আসছে, চূড়ান্ত বিজয় তাদের হাত দিয়ে হয়েছে। সুতরাং তাদের রাজনৈতিক দল কতটুকু কি করবে আমি আসলে হোপফুল। আমি এমনিও পজিটিভ মানুষ, আমি হোপফুল থাকতে পছন্দ করি। সো এই জিনিসগুলো আমার ধারণা সময়ের সাথে তারা হয়তো অ্যাডজাস্ট করে নেবেন। জি, ধন্যবাদ। আকবর, আপনার কাছে কি মনে হয় যে বিষয়টা আজকে তাদের যে এই যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের যে ঘটনাগুলো ঘটলো, তাদের সম্পর্কে লোকজনের একটা পজিটিভ সবসময় ধারণা আছে, এবং সবসময় তারা মানে তাদের ব্যাপারে এক ধরনের মানুষের উচ্চ আশা আছে বলতে গেলে। তো সেই ক্ষেত্রে এইটা কি আশাহত করলো কিনা? আমি আসলে ওই যে আপা যেভাবে শুরু করেছেন, আমিও ব্যাপারটাকে অনেকটা ওই রকমই দেখি, যে আসলে এরা তো অনেকেই বয়সে তরুণ, তাদের কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, তারা রাজনীতি করবে এটা তারা ভাবেও নেই। কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যে পর্যায়ে এসে পৌঁছেছে, এটা হয়তো সময়ে এটা ডিমান্ড করেছে, এতটুকু বুঝতে পারছি। কিন্তু যেখানে প্রশ্ন কিছু আছে, আমি মনে করি যেগুলোকে তাদের অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে যে প্রথম কথা, আমি যেটা দেখলাম আজকে সারাদিন নিউজ দেখে এবং বিভিন্ন ঘটনাগুলো দেখে, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন উঠেছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের এখানে যথাযথ প্রতিনিধিত্ব নেই কমিটির মধ্যে। সেটা যদি না থেকে থাকে তাহলে আমি বলবো যে এই বিষয়টাকে তাদের অ্যাড্রেস করা উচিত। কারণ আমরা জানি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ব্যাপকভাবে হামলা চালিয়েছিল, এবং আমরা তখন বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলমোস্ট ফল করেছে, তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আরও যত জায়গায় আছে, তারা
এই আন্দোলনটাকে টেনে নিয়ে গেছে, এবং তারা যখন রাস্তায় এসেছে তখন একটা মোমেন্টাম তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং তাদের একটা প্রতিনিধিত্ব এখানে এনশোর করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমি পার্সোনালি মনে করি, যে যেহেতু আমি ডেমোক্রেটিক প্রসেসে বিশ্বাস করি, এবং ডেমোক্রেটিক প্রসেস মানে হচ্ছে আপনি কোনো একটা অংশকে কম প্রতিনিধিত্ব করে কিংবা কোনো একটা অংশকে বাদ দিয়ে কিংবা বাদ দেওয়ার চিন্তা করে আপনি ডেমোক্রেটিক প্রসেসটাকে আপনি আগাতে পারবেন না। এখানে যে ছাত্রদের, এখানে আমি দেখলাম যে নারীদের উপস্থিতিটা খুব কম, এবং এটা আমি খুব এক্সপেক্ট করিনি। এই জন্য যে আমরা যদি ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকাই, তারাও কিন্তু নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে অনেকটা এগিয়ে এসছে। বিশেষ করে আমি যদি বিএনপির কথা বলি, আমি বিএনপির কথা যদি বলি, এখন আমাদের আশা একটা ছিল যে হয়তো যেহেতু যারা তরুণ প্রজন্ম, 21st সেঞ্চুরির, আমাদেরকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হবে সামনের দিকে, এখানে মেয়েদের রিপ্রেজেন্টেশনটা কম। কারণ এই গণ অভ্যুত্থান কিন্তু যদি মেয়েদের পার্টিসিপেশন না হতো, এটা গণ অভ্যুত্থান হতো না। এটা আমি বিশ্বাস করি এটা, কারণ এটা আমার চোখের সামনে হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে রাস্তায় হাজার হাজার মেয়েরা প্রত্যেকটা মিছিলের সামনে ছিল। আচ্ছা, আর থার্ড থিং হচ্ছে যে আমার আরেকটা, আমি ভেবেছিলাম যে হয়তো তারা যেভাবে কমিটিটা গঠন করেছে, আমি জানি না তাদের ইন্টারনাল ব্যাপারটা কি, বাট আমি একজন সিটিজেন হিসেবে আমি মনে করি যে এটা একটু ডেমোক্রেটিক হলে ভালো হতো। যে আমরা মনে করি, আমি হয়তো তারা যদি একটা তৈরি করতো যে এই লোকগুলো পদে যেতে চায়, তাদেরকে অন্যরা ইলেকটোরেট যারা আছে তাদের দলের, তারা নির্বাচন করুক। ওই এমনি কমিটি ঘোষণা না করে যদি ওভাবে হতো, তাহলে জিনিসটা মনে হয় আরো সুন্দর হতো, হয়তো আরো প্রশ্ন উঠতো না। বাট আমার ধারণা ভবিষ্যতে হয়তো তারা এগুলোকে অ্যাডজাস্ট করবে আর কি। সাইদ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে, যে আপনি কি আমি তাদেরকে স্বাগত জানাই, কারণ রাজনীতিতে নতুন এবং তারুণ্যের একটা আগমন ঘটা উচিত। এবং শুরুটায় যে আমরা যেটা দেখলাম, আমার মনে হয় যে এটা আসলে এটা তো আমাদের এখানে আলোচনাই হয়েছে যে তারা তরুণ এবং রাজনীতিতে নতুন, কিছু ভুলভ্রান্তির মাধ্যমে তারা হয়তো এটা শুরুটা হয়েছে। তো আমার মনে হয় যে তারা এই ভুল থেকেও শিক্ষা নেবে এবং তারা আগামীতে রাজনীতিতে একটি ভালো ভূমিকা রাখার চেষ্টা করবে। তাদের মধ্যে হয়তো সমস্যা থাকবে, এই সমস্যাগুলিকে তারা কাটিয়ে উঠবে। তাদের মধ্যে সবচেয়ে বড় কথা যে তাদের একতাবদ্ধ থাকতে হবে। যদি তারা মনে করে তাদের মধ্যে যদি কোনো রকম দেখা গেল পদবি নিয়ে সমস্যা তৈরি হয়, কিংবা আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে পতিত ফ্যাসিবাদ কিন্তু সব জায়গায় আছে। তারা কিন্তু গর্তে লুকিয়ে থাকলেও এখন কিন্তু বের হয়েছে। তারা কিন্তু সব জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখছি দেশে অরাজকতার নানা স্তরে, নানা জায়গায়। তো তাদেরও কিন্তু তারা যেন এই ধরনের কোনো সমস্যা তৈরি করতে না পারে, সেই ব্যাপারেও আমার মনে হয় যে এই তরুণ এই ছাত্রদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। দর্শক, আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক এই সময়। আমাদের সাথে আছেন ব্যারিস্টার ফারাহ খান, আকবর হোসেন এবং সাইদ বারী। আমি ফারাহ খান, আপনার কাছে দিয়ে আবার শুরু করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত 25 তারিখে ছিল বিডিআর পিলখানা ট্র্যাজেডি দিবস। সেখানে আমাদের সেনাবাহিনী প্রধান একটা বড় ধরনের স্পিচ দিয়েছেন। উনি অনেকগুলো আশঙ্কার কথা বলেছেন এবং বলেছেন যে রাজনীতিবিদরা যদি কাদা ছুড়ছুড়ি করে তাহলে দেশের সার্বভৌমত্বের কথা বলছে, যেটা বিপন্ন হতে পারে। আপনার ওনার এই বক্তব্যগুলো কিভাবে দেখছেন, যে উনি কেন এই ধরনের করছে? রাজনীতিবিদরা কি আসলেই কাদা ছুড়ছুড়ি করছে এবং তার জন্য কি সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে? ধন্যবাদ আবারও আপনাকে, আমাকে দিয়েই প্রশ্নটি শুরু করেছেন। তো এখানে আসলে আমি ওনার স্পিচটি শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি, কারণ এই স্পিচটি দেওয়ার পরে ওনার মানে ফেসবুক বলেন বা অন্য যে কোনো মাধ্যম বলেন, পত্রিকা বলেন, সব টকশোগুলো বলেন, সব জায়গায় সেদিন একটিই কথা ছিল, শুধু সেনাবাহিনীর প্রধানের ওনার এই কথাটি। সো আমিও খুব মন দিয়ে ওনার কথাগুলো শুনেছি। আমার কাছে কিন্তু এবং আমি ওনার বডি ল্যাঙ্গুয়েজটি বোঝার চেষ্টা করেছি, ওনার টোন বোঝার চেষ্টা করেছি। আপনি যেমনটি বলেছেন, আমি তো আসলে ব্যারিস্টার, সো আমি বোঝার চেষ্টা করেছি এই জায়গাগুলো যে আসলে কি হচ্ছে। সো আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে ওনাকে মিসলিড বা মিসগাইড করে কিছু কিছু নিউজ গেছে। সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার সাথে কেউ দ্বিমত করতে পারে। আমার আসলে মনে হচ্ছে যে উনি বিরক্ত,
উনি ভীষণ রকমের ইরিটেটেড আমাদের এই গত 6-7 মাস যা হয়েছে সেগুলোর উপরে, এবং সেই কারণটার থেকে উনি এই ওয়ার্নিংটা দিয়েছে। কারণ আপনি দেখেছেন, আমরা দেখেছি, এটা কিন্তু মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের বর্তমান আপনার যে আইন শৃঙ্খলা মানে এই যে সিচুয়েশন আমাদের অত্যন্ত নাজুক এবং অত্যন্ত খারাপ। সো এইরকম আপনি জানেন দিনে দুপুরে ডাকাতি হচ্ছে বা হাইজ্যাক অত্যাধিক রকমের বেড়ে গেছে। আমার নিজের গাড়ি এই যে আপনার পরশুদিন জাস্ট সোনারগাঁর মোড়ে, এত বিজি একটা জায়গায় সোনারগাঁর মোড়ে আমার গাড়ির পুরো গ্লাস লাগানো ছিল, 2-3টা ছেলে আসলো রাত্রে 11:30টার দিকে, বিজি কিন্তু রানিং গাড়ি, খুব স্লো চলছে গাড়ি, তো একটা বড় একটা ইট নিয়ে গ্লাসের মধ্যে 2টা বাড়ি দিয়ে তারা চলে গেল। সো তারা হয়তো ভেবেছে গ্লাস ভেঙে গেলে কিছু একটা টান দিত, হয়তো, আই ডোন্ট নো, নতুবা এটা করার আমার গ্লাসে কিন্তু কিছুটা স্ক্র্যাচ পড়ে গেছে, কিন্তু আমার গ্লাসটা ভাঙেনি। তো এটা তো কখনো আসলে হয়নি, কোনো দিনও কিন্তু এটা হয়নি। আবার আমরা দেখছি ধর্ষণ বেড়েছে, আমরা দেখছি যে ওই দিন একজন স্বর্ণ ব্যবসায়ীর ওনার বাসার সামনে ওনাকে হাইজ্যাক করা হয়েছে। সো এই সকল বিষয়গুলো নিয়ে আমার মনে হয়েছে উনি একটি মেসেজ দিতে চেয়েছেন। মেসেজটা দিতে চেয়েছেন, অনেক সময় হয় না যে আমরা একটা মেসেজ দিতে চাই বোঝানোর জন্য যে আইদার ইউ স্টপ or you will be in trouble. সো উনি হয়তো এইরকম একটি মেসেজ দিতে চেয়েছেন। আর এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, অবশ্যই তো আমাদের রাজনৈতিক দলগুলো অনেকটাই হানাহানি, অনেকটাই এসবের সাথে জড়িয়ে গেছে। আমরা তো দেখেছি যে এই সরকার ক্ষমতায়, এই সরকার মানে আমি ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, আমাদের এখনকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনারা যে আছেন, ওনারা আসার পরে আমরা তো দেখেছি যে বিএনপি কিন্তু ক্ষমতায় না গিয়েই অনেক জায়গায় অনেক কিছু শুরু করে দিয়েছে। এটা আমার কথা না, এটা আমাদের নিউজের কথা। অনেক জায়গায় আমরা দেখেছি বিএনপি চাঁদাবাজি শুরু হয়েছে, বিএনপি তো আবার অ্যাকশনও যাচ্ছে। হ্যাঁ, বিএনপি আবার অ্যাকশনেও যাচ্ছে, বিএনপি আবার কিন্তু তারা শুরুও করেছে, এটাও তো ঠিক। এখন সমস্যা হলো যে বিএনপির মতো এত বড় একটা দল, আপনার তাদেরকে তো যে জায়গা বিএনপি সেন্ট্রাল নেতৃবৃন্দ যখন শুনছে কোথাও, কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। এবং আমি দেখেছি উনি বলছেন যে বিএনপির একদম শীর্ষস্থান থেকে বলা হয়েছে যে এদেরকে একদম স্যাক করে দাও, বা এদেরকে আপনারা কেউ এরকম কাউকে পেলে পুলিশে ধরিয়ে দিবেন, এরকম করে ওনাদের অ্যাকশনের দিকে যাচ্ছে। কিন্তু এটা আপনি যেহেতু সেনাবাহিনীর প্রশ্ন করেছেন, সেনাবাহিনীর প্রধানের কথাটা আমার মনে হয়েছে যে উনি এই জায়গাটা উনি আইডেন্টিফাই করতে চেয়েছে যে রাজনৈতিক এই মুহূর্তে দেশের যে ক্রান্তিকাল একটি চলছে, একটা ভ্যাকিউম চলছে, এই সময়টা নিজেদের মধ্যে মারামারি না করে, কারণ জুলাইয়ে তো এটা খালি এমন না যে কেউ চেয়েছে হাসিনার পদত্যাগ হোক বা সে চলে যাক, সে চলে গেছে, তা তো না। এতগুলো মানুষের জীবন চলে গেছে, এত রক্ত ঝরেছে, এরপরে তো আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে তো আসলে আমরা এগুলো আশা করি না, বা আমরা তো এগুলো দেখতে চাই না। সেই কারণে আমার মনে হয়েছে যে উনি একটি মেসেজ উনি দিতে চেয়েছেন, এবং এই মেসেজটি দেওয়ার কারণটি হচ্ছে গিয়ে উনি কিছুটা ভয় দেখিয়ে হলেও সিচুয়েশনটা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। কারণ এখানে আমি একটা কথা বলি, ওনাদের জন্যও কিন্তু এই জিনিসটা খুব একটা সুখকর বা শুভকর না। আমি আর্মির কথা বলছি, কারণ হচ্ছে গিয়ে আর্মি এখন রাস্তায় আছে, আর্মি তো এখন মানে দে আর ইন অ্যাক্টিভ, তাই না? ওনারা এখন অ্যাক্টিভ আছে, ওনারা এখন রাস্তায় আছে। সো ওনাদের রাস্তায় থাকা অবস্থায় এই জিনিসগুলো যে হচ্ছে, আর্মি তো আমাদের আশ্বাস বিশ্বাসের শেষ জায়গা। সো ওনারা থাকা অবস্থায় যখন চুরি ডাকাতি ধর্ষণ লুটপাট এভাবে করে হচ্ছে, এটা কিন্তু ওনাদেরকেও খুব একটা বাজে জায়গায় দাঁড়া করিয়ে দেয়। মানুষের মধ্যে কিন্তু ওনাদেরকে নিয়েও একটি খুব বাজে রকমের নেতিবাচক কিছু কথা চলে আসে আমার ধারণা। কারণ ওনার কিন্তু একটা কথা উনি এখানে বলেছে, এনাফ ইজ এনাফ, আই হ্যাড এনাফ ইন দি লাস্ট 6-7 মান্থস। সো উনি কিন্তু এই জায়গাটাও কিন্তু উনি বলেছেন। সো এই কারণেই আমি বলবো যে উনি হয়তো জায়গাটা এইভাবে করে পরিষ্কার করতে চেয়েছেন। সো এইটাকেই এক একজন এক একভাবে নিবে, কেউ পজিটিভলি নিবে, কেউ নেগেটিভলি নিবে। বাট এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে, যা চলছে, আমাদের আর্মি বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বা আমাদের এই ইউনিশ সরকারকে বলেন, আমাদের ওনাদের সবাইকে আসলে সাহায্য করে সহযোগিতা করে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। এখানে কাউকে লেফট বিহাইন্ড করা যাবে না। থ্যাংক ইউ। আকবর, আপনার কাছে কি মনে হয়? আমি আসলে ওনার পুরো বক্তব্যটা আমি প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য আমি বোঝার চেষ্টা করেছি, এবং আমি বিষয়টাকে যেভাবে দেখি, উনি বক্তব্য শেষে কিন্তু একটা কথা বলেছেন যে আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কারো মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা বিষয়টাকে ওভাবে নেবেন না। অনেক কথা বলতে পারি না, মনের মধ্যে জমা ছিল, এগুলো প্রকাশ করলাম। এটা বোঝা যায়, মানে এর মাধ্যমে আমি ওনাকে রিড করেছি যে উনি কিছু হতাশার কথা বলেছেন, ওনার জমে থাকা হতাশার কথা বলেছেন। কারণ আমরা দেখি যে এই 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা এর সঙ্গে সেনাবাহিনীর একটি বড় অংশ কিন্তু এখানে সাপোর্ট দিয়েছে,
এবং রাস্তায় যদি সেনা সদস্যরা 4 আগস্ট এই দেশের ছাত্র সমাজকে প্রোটেক্ট না করতো, সেদিন আরো 1000-এর বেশি লোক মারা যেত। হ্যাঁ। সুতরাং সেনাবাহিনীও কিন্তু এটার অংশ, সেটা যেভাবেই হোক। এবং তারা এখানে ইন্টারভেন করেছে বলে এই দেশে আরো শত শত মানুষের জীবন রক্ষা পেয়েছে। এই ব্যাপারটা স্বীকার করতে হবে। কিন্তু হ্যাঁ, 5 তারিখ পরবর্তী যে ঘটনা প্রবাহ, সেগুলো আমরা যেভাবে চেয়েছিলাম বা অনেকে যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। আপু যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগ আছে, অনেকের মধ্যে হতাশা আছে। এখন সেনাপ্রধান একটা সম্ভাবনার কথা বলছে যে দেখুন আমরা যদি এই কাজগুলো করতে না পারি তাহলে আমাদের সামনে এই বিপদ। এবং আমি যখন বিভিন্ন টকশোগুলোতে যাচ্ছি, এই যে আপনাদের এখানেও আমি এর আগে এসে আমি বলেছি যে আমাদের একটা ন্যাশনাল ইউনিটি দরকার, এবং আমরা এটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যদি সেটা করতে না পারি আমাদের সামনে একটা সমূহ বিপদ আছে। সেই জিনিসগুলোই কিন্তু উনি মনে করিয়ে দিয়েছেন, যেহেতু সেনাবাহিনী তো রাষ্ট্রেরই একটা প্রতিষ্ঠান। এবং আমি এটা মনে করি না যে সেনাপ্রধান কোনো বক্তব্য দিলে সেটা নিয়ে একটা সন্দেহ বা সেনাবাহিনী কি করছে এটা নিয়ে কানাঘুষা, এটা নিয়ে নানা ধরনের এটা আমি মনে করি না। কারণ এখন পরিস্থিতিটা কিন্তু ভিন্ন, সেনাবাহিনীর একটা বড় স্টেক এখানে আছে। এবং আপনি যেটা বলেছেন যে আমরা এটাও দেখছি যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হতে পারে, এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে হতাশা আছে। এবং সার্বিক সব কিছু মিলিয়ে আমার ধারণা উনি বিষয়টাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন। এবং এটা তো ঠিক যে আমরা এখন আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করে হানাহানি করে আমরা কি অ্যাচিভ করব আমাকে বলেন? আমাদেরকে আর কিছু অ্যাচিভ করার আছে? আমাদের এখন যেটা অর্জন করার আছে সেটা হচ্ছে আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস, আমাদের একটা স্থিতিশীল বাংলাদেশ। এগুলোই তো আমাদের সামনে এখন চাওয়া। তো সেই গণতন্ত্র, স্থিতিশীলতা, পরমত সহিষ্ণুতা, এগুলো তো আপনি কাদা ছোড়াছড়ি করে করতে পারবেন না। আপনি দেখেন, আপনি যদি গত কয়েক মাসে যে রাজনীতির যে ভাষাগুলো দেখেন, আমি বলবো না যেগুলো শীর্ষ পর্যায় থেকে আসেনি। শীর্ষ পর্যায়ে ভাবছে একরকম, কিন্তু আমরা দেখছি যে মাঝ পর্যায়ে যারা আছেন তারা তাদের ভাবনাটা হচ্ছে ডিফারেন্ট, তাদের ভাষা ডিফারেন্ট। তাহলে এই ব্যাপারগুলো কেন হচ্ছে? যেই দলগুলো এই তো 6 মাস আগে 15 বছর একসঙ্গে আন্দোলন করলো, তাদের মধ্যে কেন এখন কাদা ছোড়াছড়ি হবে? কেন একজন আরেকজনকে গালি দিবে? আপনি সমালোচনা করতে পারেন, সমস্যা নেই তো। আপনি এক্স পার্টি ওয়াই পার্টির সমালোচনা করবে, ওয়াই পার্টি এক্স পার্টির সমালোচনা করবে, তার পলিসিগুলোকে ভুল ধরিয়ে দিবে। কিন্তু এখানে যখন আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন, রেষারেষিতে চলে যাচ্ছেন, তখন তো আরেকটা সংঘাত, আরেকটা সহিংসতার পদধ্বনি শোনা যায়। এগুলো নিয়ে তো মানুষের মধ্যে টেনশন আছে। এবং আমার ধারণা যে সেনাপ্রধান ওই টোটাল যে সিনারিওটা, উনি ওইটাকে গ্র্যাব করার চেষ্টা করেছেন। এবং উনি একই সাথে কিছু জায়গায় উনি কিছু বলেছেন যে পরে কিন্তু আমাকে বলবেন না যে আমি সতর্ক করিনি, হুইচ ইজ ট্রু। আমরা তো সবাইকে বলছি, তাই না, যে একজন আরেকজনকে বলছে যে ভাই এটা করতে হবে, এটা না হলে কিন্তু পরে আমাকে বলতে পারবেন না। কারণ ওনারা যেহেতু রাষ্ট্রের একটা বাহিনী, একটু রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, তারা তো অনেক কিছু আঁচ করতে পারে, বুঝতে পারে, তাদেরও অনেক লিমিটেশনস আছে এই পরিস্থিতিতে। সুতরাং আমার ধারণা যে উনি সেই বিষয়গুলোকে মনে করে দিয়েছেন। এটা নিয়ে খুব বেশি সন্দেহ করার, খুব বেশি এটা নিয়ে কানাঘুষো করা, উদ্বিগ্ন হওয়ার বা এটাকে নানাভাবে ইন্টারপ্রেট করার আমি সেরকম কোনো জায়গা দেখি না। কারণ আমি মনে করি যে আলটিমেটলি, এবং উনি কিন্তু বারবারই নির্বাচনের কথা বলছেন, ডিসেম্বরে নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া। তো একজন সেনাপ্রধান যখন ওপেনলি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা তো খারাপ কিছু না, এটা কেউই বলবে না যে উনি এটা খারাপ কথা বলেছেন। এবং উনি আরো বলছেন যে ইউনূস সরকারের উনি এই ধরনের কোনো দেখেননি যে তারা উনি নিজেও বলেছেন যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি নিজেও আপ্রাণ চেষ্টা করছেন। সুতরাং উনি কিন্তু কাউকে ব্লেম করেন নাই, কিছু ঝুঁকির জায়গা উনি তুলে ধরেছেন। এবং এই ঝুঁকিগুলো আমার মনে হয় যে আমাদের বিশ্লেষণ করা উচিত, বরং এগুলো নিয়ে উদ্বিগ্ন না হয়ে। ধন্যবাদ। সাইদ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি সেনাপ্রধানের বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যতই দিন যাচ্ছে ততই দেখতে পাচ্ছি যে আমরা ওই আন্দোলনের যে চেতনাটা ছিল, যে আমাদের যে ইউনিটি ছিল, এটি একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে। এটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। জাতি হিসেবে আমাদের জন্য এটি ভালো কিছু নয়। আমরা সামনের দিকে আগাবো, কিন্তু এই যে জুলাই এবং আগস্টের যে অভ্যুত্থান হলো,
এত প্রাণ এখানে গেল, তাদের কথা তো আমাদের মাথায় রাখতে হবে। এখন সেনাপ্রধান দেখেছেন যে কিছু কিছু ব্যাপারে কথা বলেছেন, যেটা দেশে এখন হচ্ছে সেসব ব্যাপার নিয়ে কথা বলেছেন। তো আবার এটাও ঠিক যে আর্মি যদি বেশি দিন ব্যারাককে বাইরে থাকে তাহলে এটা একটা আর্মির মতো একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য কিন্তু ভালো কিছু না, এটা নেতিবাচক একটা ব্যাপার চলে আসে এবং এটি তাদের যে সক্ষমতার একটা ঘাটতি ঘটে। ফলে এই উদ্বিগ্ন, এই ব্যাপারে উনি উদ্বিগ্ন বোঝাই যায় তার কথায়। তো উনি কিছু আমাদের সেদিকটায় নজর দিয়েছেন যে রাজনীতির বিভিন্ন অংশীজনরা যেভাবে কথা বলছেন তাতে সমস্যা বাড়ছে বই কমছে না। তো আমার মনে হয় যে তার কথাকে আমরা গুরুত্ব দিতে পারি এবং যাতে আগামী রাজনীতিতে একটি ইতিবাচক, যেমন রাজনীতিতে আপনার নির্বাচন কথা উনি বলেছেন নির্দিষ্টভাবে, এটি একটি পজিটিভ দিক। খুব দ্রুত একটা নির্বাচন হলে আমার মনে হয় যে অনেক কিছুর সমাধান আমরা পেতে পারি। ওকে, মিস্টার ফারাহ খান, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। বহুদিন পরে, সম্ভবত 30 বছর পরে বিএনপির একটা বর্ধিত সভা কালকে হবে। তো অনেকে বলছেন যে এইটা হচ্ছে বিএনপির নির্বাচনমুখী যাত্রা। আবার আমরা দেখছি যে কোন নির্বাচন আগে হবে সেটা নিয়ে এক ধরনের চলছে, বিতর্ক চলছে। কেউ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, বাট বিএনপি স্ট্রংলি তারা বলে জাতীয় নির্বাচন আগে দিতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই যে রাজনৈতিক দলের মধ্যে যে নির্বাচন নিয়ে যে বিরোধ আর বিএনপির যে কালকের যেটা বড় ধরনের একটা সভা হচ্ছে, এ থেকে কি বিএনপি, এই যে আপনি বললেন বিভিন্ন জায়গায় বিএনপির দখলের কথা বলছেন, কালকে তৃণমূল নেতাকর্মীরা আসবে, তাদের নিশ্চয়ই একটা মেসেজ দেবে, এর মাধ্যমে কি বিএনপির এটা পরিবর্তন হবে কি না, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আবার আপনাকে। বিএনপির অবশ্যই একটি বর্ধিত সভা, যেটি আমরা সবাই জানি এটি হচ্ছে। আমি তো এটিকে আমি আসলে সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি এবং এটি যেহেতু হচ্ছে এত বছর পরে, আমি প্রথমেই ওনাদেরকে স্বাগত জানাই যে ওনারা এটি করতে পারছে। আশা করি খুব ভালো করেই হবে, ভালোভাবে হবে। আর আপনি যেটি বলেছেন, অবশ্যই আমার মনে হয় ওনাদের নিশ্চয়ই শীর্ষস্থান থেকে ওনাদের কর্মীদেরকে বা নেতাদের জন্য একটি মেসেজ তো অবশ্যই থাকবে, মেসেজ তো থাকতেই হবে। এবং বিএনপি নির্বাচনের দিকে যাচ্ছে, বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা তো বিএনপি আসলে অনেকদিন ধরেই বলছে, তাই না? এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু ফার্স্ট যারা কিনা নির্বাচনের কথা বলছে তারা কিন্তু বিএনপি, ওনারাই বলছে। কারণ খুব স্বাভাবিকভাবে ওনারা এই 16-17 বছর ওনারা কিন্তু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের একটা হচ্ছে কি ওনারা বিএনপি। সো ওনারা যেহেতু 16-17 বছর ক্ষমতায় থাকতে পারেননি, খুব অবভিয়াসলি ওনারা মনে করছে যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে ওনারাই তো ক্ষমতায় যাবে। আর আরেকটি জিনিসও সেটি হচ্ছে গিয়ে, যেহেতু যত দিন যাবে নতুন রাজনৈতিক দল হচ্ছে বা আরো অনেকে বিএনপিরও ধরেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। ধরেন আপনি 5 তারিখে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, যদি কিনা 1 মাসের মধ্যে ইউনিট সরকার যদি নির্বাচন দিয়ে দিত, আমি কিন্তু আজকে এই কথা বলতে পারতাম না যে বিএনপি কিছু জায়গায় চাঁদাবাজি করছে, পারতাম না। 6-7 মাস গেছে দেখে কিছু কিছু ছেলেপেলেরা বিএনপি এগুলো করেছে দেখেই তো আমরা বলতে পারছি, উদাহরণগুলো দিতে পারছি। সো আরেকটা যেটা আমি বলছিলাম যে কোন নির্বাচনটা আগে হওয়া, জি আমি আসছি আপনার এই কথাটায়। সো যেটি বিএনপি চাচ্ছে ন্যাশনাল নির্বাচন আগে হোক, আর আমরা জানি যে মোটামুটি অন্য যারা আছে সেই দলগুলো চাচ্ছে যে উপজেলা নির্বাচনগুলো আগে হোক, তাই না? স্থানীয় সরকারের নির্বাচনটি আগে হোক। আমার মনে হয় এখানেও তারা ওই যে সেনাপ্রধানের কথা বললেন যে কাদা ছুড়োছুড়ি যেটা ওনারা করছে, এই জায়গাটায় একটা ডিসিশনে ওনাদের নিজেদের মধ্যে আসলে আসতে হবে। এটা খুবই অবভিয়াস, এটা আসলে মানুষ যারা কিনা একটু রাজনীতি বোঝে বা একটু সচেতন, ওনারা বুঝতেই পারে বিএনপিটা কেন চাচ্ছে বা অন্যরা কেন চাচ্ছে। কারণ অন্যরা ছোট দল, নতুন আসছে, ওনারা মনে করছে যে আগে যদি এখন ইউনূস সরকার থাকার সময় যদি নির্বাচনটা হয় এটা অনেকটা ফ্রি ফেয়ার হবে। সো ওনাদের এখানে হয়তো উপজেলাগুলোয় এই ছোট দলগুলোর অনেকটা রিপ্রেজেন্টেশন থাকবে। যদি কিনা ন্যাশনাল নির্বাচন আগে, আবার বিএনপি হয়তো ভাবছে ন্যাশনাল নির্বাচন আগে হয়ে গেলে ওনারা যদি ক্ষমতায় চলে আসে তখন স্থানীয় সরকার নির্বাচনটা ওনারা ওনাদের মতন করে করতে পারবে। এটা ভেরি অবভিয়াস। হ্যাঁ, এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এখন আর
নিজের স্বার্থ দেখলে হবে না। আমরা তো দেখেছি নিজের স্বার্থ, আমরা তো এই যে 55 বছর তো আমাদের হতে চললো না, 55 আমাদের স্বাধীনতা হয়েছে সেই 1971 সালে, আমরা তো এতদিন তো দেখেছি নিজেদের স্বার্থ। এখন একটু অফ যাই না, এখন আমরা একটু দেশের স্বার্থটা দেখি না, যেটা কিন্তু করলে দেশের স্বার্থ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দেশের স্বার্থ বলতে আমি বোঝাতে চাচ্ছি নিজেদের মধ্যে হানাহানি মারামারি না করে আমাদের রাজনৈতিক দলগুলো, এই যে আকবর ভাই যেটা বললেন যে 15 বছর ওনারা একসাথে রাজনীতি করেছে, একসাথে আন্দোলন করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তাহলে এখন একটি নির্বাচন, এই নির্বাচনটা আগে হবে নাকি এটা আগে হবে, এটা তো ওনারা আসলে নিজেদের টেবিলে বসে এটা ওনারা ঠিক করতে পারে। এটা তো খুব ম্যাসিভ কিছু আসলে বহন করে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আকবর, এই যে বিতর্ক হচ্ছে নির্বাচন কোনটা আগে হবে, বিএনপি জাতীয় নির্বাচনের পক্ষে, আবার ছাত্ররা এবং জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চায়, আবার জামাত বলছে যে এখন নির্বাচন হলে বড় ধরনের বিশৃঙ্খলা হবে। তো কি মনে হয়, কিন্তু আমরা যতদূর জানি যে এই ধরনের সরকারের মূল কাজ থাকে আপনার ন্যাশনাল ইলেকশন করা, আর স্থানীয় সরকার নির্বাচন সাধারণত রাজনৈতিক সরকারগুলো করে এবং সেটা ইলেকশন কমিশনারকে তারা বলে নির্বাচনগুলো করে দেওয়ার জন্য। এই নির্বাচনটা নির্বাচন কমিশন এবং সরকারের, এই ধরনের সরকারের কোনো না, ম্যান্ডেটরি না। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে কেন এটা হচ্ছে? দেখুন, একটা বিষয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তো রাষ্ট্র ক্ষমতার কোনো পরিবর্তন হয় না, এটা অবভিয়াস, এটা সবাই জানে। রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হতে হলে জাতীয় নির্বাচন লাগবে, এবং যে কোনো রাজনৈতিক দল তারা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাহলে নির্বাচন চাওয়া তাদের জন্য অন্যায় কিছু না। আমি আগেই বলেছি যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রথম এবং প্রধান শর্ত, বাকি আর যা কিছু আছে ওগুলো 2, 3, 4, 5 নাম্বার শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যেহেতু একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে দেশের মধ্যে 5ই আগস্টের পরে, এটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতি হয় না। এখানে আমাদের অনেক কিছু এক্সট্রা অর্ডিনারি ডিসিশনও নিতে হচ্ছে, এবং সেই ডিসিশনগুলোকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, এবং সেখানে কোনো একটা পক্ষ যাতে ভিকটিম না হয়, যে এরকম যাতে না হয় যে আমরা কোনো একটা ডিসিশন নিচ্ছি কোনো একটা অংশকে ভিকটিম করার জন্য বা কোনো একটা অংশকে লেফট আউট করার জন্য। সেটা হলে পরে এটা আসলে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য এটা তৈরি হয়ে যাবে। এবং আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, আমি ফার্মলি বিলিভ করি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন সময় জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন। তিনি টাইম টু টাইম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন, এবং তিনি যত সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়েছেন কোনোটাই কিন্তু রাজনৈতিক দলগুলো চায়নি এমন কোনো সিদ্ধান্ত উনি নেননি এখনো পর্যন্ত, তাই না? হ্যাঁ। সুতরাং আমি এটা বিশ্বাস করি যে উনি এটার একটা ওয়ে বের করবেন, এবং উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে উনি ঠিক করবেন, উনি সিদ্ধান্ত দেবেন যে এটার কি করা যায়। এবং আমার ধারণা যে এখানে ব্যাপকভাবে মতবিরোধ বা মতদ্বৈততা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং প্রধান উপদেষ্টা এটা সেটেল করবেন বলে আমি ফার্মলি বিশ্বাস করি। ধন্যবাদ। সৈয়দ ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি তো বইয়ের মানুষ, বইয়ের জগতের, এই যে বই মেলা তো প্রায় সমাপ্তির পথে, কেমন হলো এবার মেলা? পাঠক কি বেড়েছে এবং বইয়ের বিক্রি কেমন হয়েছে, এবং নতুন পুরাতন লেখকদের কি মান বেড়েছে লেখার, কি আপনার মূল্যায়ন কি? তাহলে একটু শুরু করতে হয় এইভাবে যে এই যে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, তো আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এবার বইমেলাটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে, এবং মেলাটি একটু সবার জন্যে একটু অন্যরকম মেলা হয়ে তৈরি হবে। কিভাবে? আপনি জানেন যে এই বিগত 15-16 বছর ফ্যাসিবাদ সরকারের সময় যে বই মেলাটি হতো, এটি একজন রাজনৈতিক নেতার কথা যদি আমি বলি তাকে কোট করে, যে বইমেলায় গেলে মনে হবে যে একটা বিশেষ দলের কাউন্সিল অধিবেশনে ঢুকেছি। সবখানে আপনার তার নেতার ছবি, হ্যাঁ, তাদের সব কিছু মধ্যে তাদের মনে হয় যে একটা কাউন্সিল হচ্ছে, দলীয় কাউন্সিল হচ্ছে, এরকম একটা পরিস্থিতি ছিল, এবং সেখানে ভিন্ন মতের কোনো জায়গা ছিল না, এবং তারা বইমেলায় যেতেও পারতেন না। তাদের বইয়ের উপর হামলা হতো, তাদেরকে বই তো নিষিদ্ধ করা হতো। আমি নিজেও তার শিকার। সেখানে আমি গত 5 বছর বইমেলায় যাইনি, এবং তারও আগে যেটা হয়েছে 2009 সালে ফ্যাসিবাদের প্রথম শিকারটা আমি হয়েছিলাম, যে কীভাবে আবু করিম তথ্য সচিব ছিলেন, তার একটি বই মধ্যে পাওয়া গেল, বললেন যে শেখ মুজিবকে অবমাননা করা হয়েছে কবিতার মধ্যে, এটি বলে আমার স্টল বন্ধ করে দেওয়া হলো এবং তাকে চাকরিচ্যুত করা হলো একদিনের মধ্যে। এবং
এই ঘটনার পরে আমাদের বিরুদ্ধে প্রায় 4-5টি কেস হলো। তো এরকম একটা পরিস্থিতিবদ্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম। তো আমরা চেয়েছিলাম যে এবার বইমেলাটি কিছু আমরা প্রকাশকরা একসঙ্গে মিলে এবং নানা রকম পরিকল্পনা আমরা হাজির করেছিলাম এবং আমরা সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে উনি আবার ওনার পোর্টফোলিও চেঞ্জ হয়ে গেল, উনি আরেকজন নতুন আসলেন, ফারুক হিসাবে এলেন, ওনাকেও আমরা বললাম যে এই ব্যাপারগুলি। এবং বাংলা একাডেমি একটি বইমেলাটি বাংলা একাডেমি আয়োজন করে, প্রকাশকদের আসলে অংশগ্রহণটা থাকে খুব সীমিত। ধরেন আমি যদি বলি যে ওখানে 34 জনের একটা কমিটি আছে, প্রকাশকরা আছেন 7 জন। প্রথমে 5 জন করেছিল, পরে আমরা আবার বললাম যে আরও বাড়াতে হবে, তখন আরও 2 জন বাড়ানো হলো। তো একটা 34 সদস্যের কমিটির মধ্যে আপনি 5 জন বা 7 জন প্রকাশক খুব বড় ভূমিকা রাখতে পারে না। ফলে হয় কি, সব দায়িত্ব বা কার্যক্রম কিন্তু বাংলা একাডেমি পরিচালনা করে। তো সেদিক থেকে আমি বলবো আরেকটি ব্যাপার, যে বাংলা একাডেমির মধ্যে ফ্যাসিবাদের দোসররা কিন্তু আছে এখনও। আমরা বলেছিলাম আপনারা তাদেরকে চিহ্নিত করুন। তারা কিন্তু ওই সময় রাজনৈতিক পরিচয়ে চাকরি পেয়েছে এবং তারা এখনও ওখানে আছে। এবং ফলে হয়েছে কি যে বইমেলাটিকে তারা এবং ফ্যাসিবাদের যারা দোসর আছে তারা কিন্তু এটিকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। আপনি জানেন বইমেলার মধ্যে ঘটেছে অনেক ঘটনা, তারা চেষ্টা করেছে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। ফলে এক ধরনের ভুল ইনফরমেশন কিন্তু মানুষের কাছে গিয়েছে, এটা আমরা চাইনি। আমরা নিজেরাও দেখেছি যে বইমেলা বাংলা একাডেমি খুব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না, কিন্তু তারপরে আমরা এমন কিছু বলিনি যেটা একটা ভুল ইনফরমেশন মানুষের কাছে যায়। কিন্তু তারপরেও এই যে আপনি জানেন যে মিডিয়া বলেন, সাংবাদিকতায় বলেন, তারা কিন্তু দোর্দণ্ড প্রতাপে রয়ে গেছে এবং তারা সবসময় ওই বইমেলা শুরু থেকেই তারা এটার বিরুদ্ধে নেতিবাচক খবর তৈরি করছে। তো এর কিছু প্রভাব কিন্তু পড়েছে আমার মনে হয়। তো আমরা মনে করি যে আগামীতে এই ব্যাপারটি মাথায় রেখে বইমেলাটিকে নতুনভাবে সাজানো এবং আমাদের যেটি দাবি যে বইমেলাটাকে প্রকাশকদের হাতে একটু দিয়ে দেওয়া। কারণ বাংলা একাডেমির কাজ না বইমেলা করা, বাংলা একাডেমি গবেষণা করবে, তাদের অনেক কাজ, তাদের কাজের ফিস্তি দিয়ে সময় নষ্ট করবো না। আমরা সবাই জানি যে বাংলা একাডেমির কী কী কাজ রয়েছে, সেখানে বইমেলাটি কিন্তু তাদের মোটেও তাদের কাজের মধ্যে পড়ে না। এটির জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র রয়েছে, ওকে, তাই না? মিস্টার ফারাহ খান, আমরা যতদূর জানি যে আপনি জাসদকে পুনর্গঠনের একটা উদ্যোগ নিয়েছেন এবং ওই আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে আওয়ামী লীগ যেখানে নেই বলা যায়, সেখানে জাসদকে আপনি যে ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছেন, এটা মানে কেন হঠাৎ করে আপনার কাছে কেন মনে হলো যে জাসদকে আপনাকে পুনর্গঠন করা উচিত? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, কারণ এই প্রশ্নটি আসলে এখনো কোনো 2 টিভি মিনিটে চ্যানেলে, বলবেন, আমার সময় প্রায় শেষ। এই প্রশ্নটি আসলে এখনো টিভি চ্যানেলে কেউ করেনি। সো আপনার টিভি চ্যানেলে আমি প্রথম বলছি, সো বরঞ্চ ভালোই হবে। আমাদের জাসদ বলতে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল বোঝাচ্ছি, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীদের বুঝতেও সুবিধা হবে। সো জাতীয় সমাজতান্ত্রিক দলের জন্ম কিন্তু 1972 সালে, যেটি আমরা সবাই জানি, এবং স্বাধীন বাংলাদেশে প্রথম বিরোধী দল, প্রথম রাজনৈতিক দল এবং শতভাগ মুক্তিযোদ্ধার দল কিন্তু এই জাতীয় সমাজতান্ত্রিক দল। কিন্তু যেহেতু আপনি সময় কম বলছেন, আমি খুব ছোট করে বলছি। তো কিন্তু আমরা কি দেখেছি যে স্বাধীনতার পরের বছরই এটা জন্ম, কিন্তু এই 53 বছরে আমাদের দলটিকে বিভিন্ন ভাগে ভাগ হয়েছে দলটি। এবং কোনো খুব দুঃখের বিষয় এটিই সত্যি যে কোনো আদর্শিক কারণে দল ভাগ হয়নি, ব্যক্তি কারণে দলগুলো ভাগ হয়েছে। ব্যক্তি কারণে দল ভাগ হয়ে আমরা কখনো শেখ হাসিনার হাতকে শক্ত করেছি, জাসদের কোনো এক ভাগ, কখনো আমরা খালেদা জিয়ার হাতকে শক্ত করেছি, কখনো আমরা এরশাদের হাতকে শক্ত করেছি। আমরা অন্যের হাতকে সবসময় শক্ত করতে ব্যস্ত ছিলাম আর নিজেদেরকে আমরা দুর্বল করে তুলেছি। এই 53 বছরে জাসদ পরগাছা হয়ে দাঁড়িয়েছে। যেই জাসদ স্বাধীনতার পরে মানুষের আস্থার জায়গা ছিল, হ্যাঁ, বৃহৎ রাজনৈতিক দল ছিল, সেই জাসদটি 53 বছরে পরগাছা হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। সো আমার মনে হচ্ছে এখন দেশে বিরাট একটি ভ্যাকিউম চলছে। আমি কোনো নেতাকে আসলে বাদ দিতে চাচ্ছি না, কারণ জাসদের সব নেতাই আমাদের নেতা। আবার ঠিক একইভাবে ধরেন আপনি জাসদের কর্মীদের আপনি যদি দেখেন, কর্মীদের কিন্তু আসলে দোষ নেই। কর্মীরা কিন্তু আসলে অনেকটাই নিরীহভাবে নেতা যেদিকে যায় সেদিকে আসলে যায়। সো কিন্তু হাসানুল্লাহ কিনুর কর্মীরাকে আপনার মনে করেন যে তারা তো ফ্যাসিস্টের সাথে সহযোগী ছিল,
জি, আপনি যদি জাসদের একটি ভাগ দেখেন, আপনি সেই হাসানুল হক ইনুর কথা বললেন বা উনার জাসদের কথা বললেন, উনি গত 15-16 বছর অবশ্যই উনি শেখ হাসিনার সাথে ছিলেন এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি কারাগারে আছেন, উনি কিন্তু বাইরে নেই, তাই না? এবং উনার যে সেক্রেটারি আছেন শিরিন আক্তার, উনি কিন্তু পলাতক আছেন, আমরা কিন্তু ওনাকে গত 7 মাসে দেখিনি। সো হাসানুল হক ইনু উনি দোষ করেছেন কি করেননি সেটা তো আপনার আইনগতভাবে এটার বিচার হবে, কিন্তু সেই কারণে তো জাসদের কর্মীদেরকে তো আমি ছেড়ে দিতে পারি না, তাই না? কর্মীরা তো হয়তো আওয়ামী লীগের বা আপনি ধরেন অন্য কারোরই যদি আপনি বলেন, জাসদের শতভাগ কর্মীর তো দোষ নেই এখানে। আবার ঠিক একইভাবে আমরা তো জেএসডি যে আছে আসম আব্দুর রব, উনিও তো 96 সালে উনি শেখ হাসিনার সাথে ছিলেন, উনিও তো তারপর আপনি 86-এ এরশাদের সাথে নির্বাচনে গিয়েছেন। সো সবারই তো আসলে কম বেশি দোষ আছে। তাহলে আপনি সাড়া পাচ্ছেন কেমন? আমি খুলনাতে একটি প্রোগ্রাম করেছি পরশুদিন, আপনার টিভিও সেটা কভার করেছে, এনটিভি সেটাকে কভার করেছে, সেই কারণে এনটিভির কাছে আমি কৃতজ্ঞ। আমি ভীষণভাবে সাড়া পাচ্ছি, কারণ আমি যে উদ্যোগটি নিয়েছি সেই উদ্যোগটি হচ্ছে গিয়ে নেতাদের আসলে ঐক্য হবে না, কারণ নেতারা এত ব্যক্তি জায়গায়, এত একটি ছোট জায়গায় চলে গেছেন যে ওনারা শুধুমাত্র একটি সিট 2টি সিট পেলেই ওনারা খুশি। সো আমি যেটা করার চেষ্টা করছি, সমগ্র বাংলাদেশে জাসদের যে কর্মী বাহিনী আছেন, যে কর্মী বাহিনীকে দিয়ে, কারণ জাসদ কিন্তু একমাত্র দল যারা কিনা আদর্শগত দল, যারা কিনা কর্মীর দল। জাসদ তো বিএনপির মতো না যে ধরেন আপনার তারেক জিয়া বা জিয়াউর রহমানকে দেখে মানুষ যোগ দেয়, বা জাসদ তো আওয়ামী লীগের মতন না। সো জাসদ হচ্ছে কর্মীর দল। সুতরাং আমার কাজটি হচ্ছে, আমি চাচ্ছি কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে তারপর আমরা নেতাদেরকে বাধ্য করব এক জায়গায় আসার জন্য, কারণ অনেক দিন হয়েছে পরগাছা হয়েছিলাম, এবার আমরা নিজেদেরকে শক্তিশালী করে নিজেদেরকে আমরা আসলে একটি জায়গায় নিয়ে যেতে চাই। শুভকামনা থাকলো আপনার দলের জন্য। আকবর, আমি আপনার কাছে যে আমি শেষ করে আপনার কাছে শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে এই যে ছাত্ররা আগামী শুক্রবারে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং আমরা দেখলাম যে 3 জন উপদেষ্টার 1 জন মাত্র পদত্যাগ করছে, বাকি 2 জন সরকারেই আছে। তো সেক্ষেত্রে অনেক দলই বলছে মানে সরকারের থেকে দল গঠনটা খুব বেশি ইতিবাচকভাবে তারা দেখছে না। আপনার কাছে কি মনে হয় এটা 2 মিনিটে? দেখুন, যিনি এই দলের নেতৃত্ব দিবেন, নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। আর আরও 2 জন রয়ে গেছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন ভবিষ্যৎ বলে দিবে যে ওনারা 2 জন এই রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন নাকি থাকবেন না। এখন আমরা তো যেটা, বা অনেকে যেটা মনে করছেন, তারা একটা ধারণা করে নিচ্ছেন যে মনে হয় এনারাও এই দলের সঙ্গে পেছন দিক থেকে তারা কলকাঠি নাড়ছেন। এখন অনেক সময় তো যেটা হয় যে এটা তো একটা সরকার, এই সরকারটাকেও তো চালাতে হবে। কারণ আপনি যদি এখন এই সরকারের থেকে বড় আকারে একটা রেজিগনেশনের ঘটনা ঘটে, আবার সেখানে উপদেষ্টা পরিষদ গঠন করা, নতুন করে লোক করা, নিয়োগ করা, এটা একটু নানাভাবে সেগুলো নিয়ে আবার নানা প্রশ্ন উঠবে যে অমুককে আনলেন কেন, তমুককে আনলেন না কেন। মানে সরকারের গতিতে হোঁচট খাবে আর কি, এক ধরনের গতিতে হোঁচট খাবে। আর যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, সুতরাং এখন এই রাজনৈতিক দল তারা আত্মপ্রকাশ করার পরে আমার ধারণা যে হয়তো আপনাদের মতো মিডিয়া যারা আছে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা হয়তো মনিটর করবে সরকারকে এবং এই নতুন রাজনৈতিক দলকে, যে আসলে এই নতুন রাজনৈতিক দলকে পেছন দিক থেকে সরকারে যারা আছে তারা প্যাট্রোনাইজ করছে কিনা। এখন প্যাট্রোনাইজ করলে কি করবে? ধরেন একটা নতুন রাজনৈতিক দলকে যারা হচ্ছে, তাদেরকে এই সরকার প্যাট্রোনাইজ করলে কিভাবে করতে পারে? তারা কি তাদেরকে এসএসএফ দিয়ে সিকিউরিটি প্রোটেকশন দিবে? সেটা তো দিবে না। তারা কি তাদেরকে কোটি কোটি টাকা দিবে? মনে হয় না, সেটা পারবে না তারা। তাহলে তারা কিভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করবে এই দলের মধ্যে? তারা কি এই দলের হয়ে অন্য দলের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে ভরবে? সেটাও হবে না যারা এক্সিস্টিং। তাহলে এই সরকারের কাছ থেকে এই দলটার নতুন আনুকূল্য কি পেতে পারে, সেটা এই প্রশ্নটারও একটু বিচার বিবেচনা করা দরকার। এবং আমি মনে করি যে এন্ড অফ দ্য ডে যেটা হবে, আপনি যদি এটা স্ক্রুটিনির মধ্যে রাখেন, তাহলে হয়তো এগুলোর অনেক প্রশ্নের জবাব আপনি সামনের দিনগুলোতে পেয়ে যাবেন। ধন্যবাদ। আকবর হোসেন, সাইদ বারী এবং ফারাহ খান, আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।